চুপ্পু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, চুপুর ছেলেও তাই। অথচ জাস্ট সংবিধানের দোহাই দিয়ে এর পেছনে রাষ্ট্রের টাকা খরচ করা হইতেছে, বিদেশে শপিং করতে পাঠানো হচ্ছে, আর এর ছেলে বঙ্গভবনে বসে বসে আমাদের লিস্ট বানাচ্ছে। আমরা জুলাই আন্দোলন করেছি তাই। চুপ্পুকে দূরে সরিয়ে ইউনূসকে কাছে টানার চেষ্টা করছে এবং ইউনূসকে স্ট্রেংথেন করছে, ইউনূসকে গ্লোরিফাই করছে বিএনপি সরকার। বিএনপি ইউনূসকে শক্তিশালী করে তাকে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে। যে অসুস্থতার কথা বলে চিকিৎসা নিতে গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি চিকিৎসা নিতে গিয়ে লন্ডনে বসে শপিং করছেন বিভিন্ন শপিং মলে। তাহলে তিনি কত বড় অসুস্থ হয়েছেন চিন্তা করতে পেরেছেন? এখন কথা হচ্ছে তিনি আর আসবেন না। তার এই শূন্য স্থান পূরণ করার জন্য খুব তাড়াতাড়ি বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদে যিনি স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপরে পরবর্তী সংসদ অধিবেশনেই দেখবেন নতুন আরেকজন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে। প্রফেসর ইউনূস তার অসমাপ্ত কাজ শেষ করতে, অসমাপ্ত সংস্কার সম্পন্ন করতে বিরাট শক্তি অর্জন করে বাংলাদেশে ফিরবেন। 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন। তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসেছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে। আসসালামু আলাইকুম দর্শক, ঈদের ব্যস্ততার কারণে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছিলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। তো দর্শক, ধীরে ধীরে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে উঠতেছি সবাই। আমরা যদিও আমাদের কোনো ছুটি নেই, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, অনলাইনে কাজ করে, তাদের কোনো ছুটি নেই। আমরা যদি নিজেরা ছুটি কাটাইতে যাই তাইলে দেখা যায় আমাদের চ্যানেল ডাউন হয়ে যায়। যাই হোক, সে কথা বলবো না, যেহেতু আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেগুলো নিয়ে কথা বলে আপনারা বলবেন ভাই ভিডিওতে এসে আবার আউল ফল কথা শুরু করে দিয়েছে। দুঃখ পেলে অবশ্যই ক্ষমা করবেন। চলুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। তিনি যখন দেশের বাইরে যান তখন একটা কথা উঠেছিল যে আসলে তিনি দেশের বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য নাকি তিনি পালিয়ে যাচ্ছেন। তিনি কি আসলে নিজেকে সেভ করার জন্য তিনি কি আসলে পালিয়ে গেলেন নাকি আসলে চিকিৎসার জন্যই গেলেন? তার আসার কথা ছিল 12 তারিখে। দর্শক, আজকে কিন্তু 31 তারিখ। তার মানে হলো কয়দিন পার হয়ে গেছে? 12-18 দিন, প্রায় 19-20 দিন, 21 দিন পার হয়ে গেছে। এখন পর্যন্ত তিনি দেশে ফেরেননি। এখন তো ভাই সাধারণ মানুষ কথা তুলবেই, কথা উঠবে, এটাই স্বাভাবিক যে তিনি আসলে নিজের সেফ খোঁজার জন্য তিনি রাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কঠোর একটা সমালোচনা শোনা যাচ্ছে। তিনি নাকি হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, এমন একটা অভিযোগ, এমন একটা গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। দর্শক, এই বিষয়টি আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখবো, আপনাদের কাছে কি মনে হয় যে হাসনাত আবদুল্লাহ কি এমন কাজ করতে পারে বা তার দ্বারা কি সম্ভব? শুধু আপনারা এই প্রশ্নটার জবাবটা দিয়ে দিবেন যে নাসির ভাই, হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ এই কাজটা করতে পারে, অথবা হাসনাত আবদুল্লাহ এই কাজ কোনোদিনও করতে পারে না। একটু দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তবে আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে হাসনাত আবদুল্লাহ এই কাজটা করছে, আমি বুকে হাত দিয়ে একটা কথা বলে দেব যে হাসনাত আবদুল্লাহ এ কাজ করে নাই। আমি এরকম ভাবলাম কিসের জন্য জানেন? ভাবলাম যে হাসনাত আবদুল্লাহকে এতদিন পর্যন্ত এই 5 আগস্টের পর থেকে যত দেখেছি, তার কার্যকলাপ, তার চলাফেরা এবং দেশের জন্য যা ভেবেছে, 5 আগস্টে যেইভাবে বুক পেতে দিয়েছে, গুলির বন্দুকের নলার সামনে গিয়ে দাঁড়িয়েছে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং কি তার অগ্নিঝরা বক্তব্যগুলো এবং তার কর্মকাণ্ডগুলো, নির্বাচনের আগের কথাগুলো এবং নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি পালন করা, সব কিছু মিলে আমি ভাবলাম যে না, হাসনাত আবদুল্লাহর দ্বারা এই কাজ হয় নাই। তাহলে এই কাজটা হয় নাই, কিন্তু এই কথাটা রটলো কেন? দর্শক, একটা জিনিস মনে রাখবেন, ভালো মানুষের বিরুদ্ধে আজীবন পাজি মানুষ লেগে থাকে। অনেকে আমরা বলি না যে টুপির নিচে শয়তান থাকে, এই কথাটা আসলে বাস্তব। অর্থাৎ সাধারণ মানুষ হুজুরদেরকে হেয়পূর্ণ করার জন্য কথাটা বলে থাকে যে টুপির নিচে শয়তান। এখন কথা হলো ভাই, শয়তানের কাছে কখনো শয়তান থাকে না, এটা মনে রাখবেন। শয়তান ধোঁকা দেওয়ার জন্যই শয়তান হয়েছে। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আল্লাহ, আমাকে তুমি ইবলিস শয়তান বানিয়ে দিয়েছো, আমাকে তুমি তোমার রহমত থেকে বঞ্চিত করেছো, বরকত থেকে বঞ্চিত করেছো, জান্নাত থেকে লাথি মেরে বের করে দিয়েছো, আমি তোমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেব না। সেই জন্য যেই মানুষ ইবাদত করে, যেই মানুষ টুপি মাথায় দেয়, যেই মানুষ পরহেজগার, তার পিছনেই তো শয়তান থাকে ভাই।
কারণ তাকে দিনের পথ থেকে বেদিন বানাতে হবে, এই জন্য তো শয়তান পিছপিছ করে। তো অনেকে বলে যে হুজুরদের টুপি নিচে শয়তান, বাস্তব কথা। কারণ হুজুররা ভালো কাজ করে বলে তাদেরকে মন্দ কাজে নেওয়ার জন্য শয়তান থাকে। ঠিক তেমনি ভাবে হাসনাত আব্দুল্লাহর পিছনে কিছু শয়তান লাগছে ভাই। কারণ ভালো মানুষের পিছনে শয়তান লাগে, শয়তানের পিছনে কোনোদিন শয়তান লাগে না। কারণ শয়তান ভালো করে জানে তোর পিছনে লেগে আমার কোনো লাভ নাই, কারণ তুই আমার চেয়ে বড় শয়তান। ঠিক তেমনি ভাবে হাসনাত আব্দুল্লাহর পিছনে শয়তান লাগছে আমি মনে করি। এ বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিস্তারিত আলোচনা করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক দর্শক, কথা না বাড়াই আমরা মূল নিউজে চলে যাই। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। প্রফেসর ইউনূস তার অসমাপ্ত কাজ শেষ করতে, অসমাপ্ত সংস্কার সম্পন্ন করতে বিরাট শক্তি অর্জন করে বাংলাদেশে ফিরবেন এবং ইউনূসকে ঘিরে মহাকর্মযজ্ঞ চলছে, বিরাট কার্যক্রম এবং বিরল কার্যক্রম চলছে। কারণ প্রফেসর ইউনূস এখন একজন নন স্টেট অ্যাক্টর, তাকে ঘিরে যে কার্যক্রম আমরা দেখছি, নন স্টেট অ্যাক্টরকে ঘিরে এই ধরনের কার্যক্রম বিরল, এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। এর মানে তিনি শক্তি অর্জন করছেন। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি চুপ্পুকে সরাতে বাধ্য, এমনিতে চুপ্পুর ছেলে আকাম ঘটাচ্ছে, আবার শেখ হাসিনা ফেরার কথা বলছেন। তখন শেখ হাসিনা বিমানবন্দরে নেমে যদি বলেন আমার পদত্যাগপত্র দেখান, চুপ্পু তো আগেই বলেছে পদত্যাগপত্র নাই, তখন তো বেকায়দায় পড়বেন। যার ফলে চুপ্পুকে সরিয়ে দেওয়া বিএনপির জন্য এখন জরুরি হয়ে পড়েছে। যেটা ঈদুল আজহার জামাতে দেখেছি, প্রধানমন্ত্রী দ্বারা কাছেও আসতে দেননি চুপ্পুকে, অথচ রাষ্ট্রাচার হিসাবে প্রধানমন্ত্রীর পাশেই বসবেন রাষ্ট্রপতি, কিন্তু সেটা হয়নি। প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার অনেক পরে রাষ্ট্রপতি বসেছে। এটা একটা বার্তা যে তোমাকে তোমার সময় ঘনিয়ে আসছে। তো দর্শক, এই জায়গায় ইউনূসকে কাছে টানার চেষ্টা করছে বলে মনে হচ্ছে এবং ইউনূসকে ঘিরে যে বিরল কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে, আরো দেশের বিভিন্ন জায়গায়, দেশের ভিতরে যে হিসাব নিকাশ, এগুলো বিএনপি সরকারের কনসেন্টই হচ্ছে। এমনকি খলিল রহমান এগুলোতে হেল্প করছে, সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানের সরাসরি প্যাট্রোনাইজেশন এগুলো হচ্ছে। এর মাধ্যমে ইউনূস অনেক শক্তি অর্জন করছেন, তারপরে ফিরছেন, তার অসমাপ্ত কাজ শেষ করবেন, বিরল কর্মযজ্ঞ চলছে। তো মনে হচ্ছে যে হয় রাষ্ট্রপতি, নইলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সিনিয়র মন্ত্রী মর্যাদায়। আর প্রধানমন্ত্রী বিশেষ দূত হলে তিনি বাংলাদেশে থাকবেন না, তিনি পুরো ইউরোপ চষে বেড়াবেন, এরকম একটা দায়িত্ব ইউনূস পেতে পারেন। তাও একদম দীর্ঘদিনের জন্য না, পুরো 5 বছর জন্য না। তাকে যদি বিশেষ দূত বানানো হয়, এরপরে তিনি জাতিসংঘের মহাসচিব পদের জন্য লড়বেন, তখনই এই দায়িত্ব থেকে চলে যাবেন। কিন্তু তারেক সরকারের একটা দায়িত্ব, শক্তিশালী একটা অবস্থান ইউনূস করতে যাচ্ছেন। ইউনূসের লোক খলিল রহমান সহ আরো অনেকে আছে বিএনপি সরকারে। ইউনূস যদি এখানে আসেন এবং এটা ইউনূস বিশেষ দূত হিসেবে আসুক আর রাষ্ট্রপতি হিসেবে আসুক, তার প্রিকন্ডিশন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তিনি তার অসমাপ্ত কাজ শেষ করবেন এবং ইতিহাস যাতে ইউনূসকে মূল্যায়ন করে। ইউনূস কিন্তু হাল ছেড়ে দেননি যে না আমার আলোচনা নেই, এখন আমি আর আসবো না, আমি শেষ, আমি আমার কাজ নিয়ে থাকি, তা না, তিনি রাষ্ট্রকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছেন। এবার আসেন দেখাই আমরা তাকে ঘিরে কি কর্মযজ্ঞ চলছে। এটাকে মহাকর্মযজ্ঞ বলে ভুল হবে না। ডক্টর ইউনূসের সঙ্গে প্যারিসের নতুন মেয়রের সাক্ষাৎ। প্রফেসর ইউনূস তিনি একজন সোশ্যাল বিজনেসম্যান, সোশ্যাল বিজনেস করেন। হ্যাঁ, অন্যান্য তার সোশ্যাল বিজনেসের অংশ হিসেবে যেমন গ্রামীণ ফোনের যে টেলিনর কোম্পানি, তাদের সাথে গ্রামীণ ফোন, গ্রামীণ এদের শেয়ার টেয়ার আছে, নানান কিছু আরো কিছু ব্যবসা বাণিজ্য আছে, তার বিশ্ববিদ্যালয় আছে, এগুলো নিয়ে থাকবেন। কিন্তু প্যারিসের মেয়রের সাথে তার কাজটা কি? কিন্তু প্যারিসের মেয়র না, ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সাথে তিনি মিটিং করছেন। এমনকি ফ্রান্সে প্রফেসর ইউনূস যে গুরুত্ব পাচ্ছেন, তাকে ঘিরে ফ্রান্স সরকারের যে আগ্রহ, ফ্রান্স ওটা ইউনূসের একটা দপ্তর, ওখানে তিনি থাকতে পছন্দ করেন। ইউনূসকে ঘিরে ইউরোপের যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এটা স্টেট স্পন্সর ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, ইউনূসকে ঘিরে নন স্টেট আগ্রহ থাকতে পারে, বাট আমরা সরাসরি স্টেট অ্যাক্টরসদের আগ্রহ দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে হচ্ছে। কারণ কেউ যে ইউনূসকে শক্তিশালী করে তাকে একটা বিশেষ কিছু বানাতে হবে। আমরা এই যে প্যারিসের নতুন মেয়রের সাথে সাক্ষাৎ, এবং সাক্ষাতে সোশ্যাল বিজনেস নিয়ে তো আলোচনা হয়েছেই, আরো যেসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের প্ল্যান বা যেসব পরিকল্পনা নিয়ে কথা বলছেন, বেকারত্ব দূরীকরণ, 3.0 ইত্যাদি ইত্যাদি, এগুলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় এক্সিকিউটিভ পাওয়ার ছাড়া এটা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এরপরে ইউনূস এন্ড ফ্রান্স মিনিস্টার ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দি ফাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন স্পিক টু আ গ্রুপ অফ কনসার্ন সিটিজেন্স অফ প্যারিস। ইউনূস নিজে একের পর এক প্রেস রিলিজ দিচ্ছেন। তো সেখানে মিনিস্টারদের সাথে মিটিং হচ্ছে। কোনো নন স্টেট অ্যাক্টর বিদেশে সফরে একের পর এক মন্ত্রীদের সাথে মিটিং করে, তিনি ব্যবসায়ীদের সাথে মিটিং করুক, তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে মিটিং করুক, এনজিওর সাথে মিটিং করুক, না, তিনি একদম মন্ত্রীদের সাথে মিটিং করছেন। এইভাবে মন্ত্রীদের শিডিউল, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মানে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয়, একদম স্পষ্ট কথা। ইউরোপ একটা স্ট্যান্ডার্ডে চলে, তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। তিনি ভিভিআইপি মর্যাদা নিয়ে সেখানে গিয়েছেন। দেশে যেরকম তিনি ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন, সেখানেও পাচ্ছেন। মানে বিএনপি সরকারই তাকে শক্তিশালী সুযোগ দিচ্ছে বা হেল্প করছে। আর এই কারণেই এইসব কাজ যেন ইউজ করতে পারেন, এই জন্যই তার লোক খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। খলিল তার নিজের মতো করে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তো অগাধ ক্ষমতা। ইউনূস ভিজিটিং ফ্রান্স ফর হাই লেভেল মিটিংস উইথ সোশ্যাল বিজনেস গ্রুপস অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস। সোশ্যাল বিজনেস গ্রুপস কিন্তু ঠিক ছিল, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালস মানে মনে হয় যেন বাংলাদেশের রাষ্ট্রপতি গেছেন,
আরে ইউনুস ফ্রান্সে যাদের সাথে মিটিং করছেন, ইউনুস নিজেই প্রেস রিলিজ দিয়ে যেটা জানাচ্ছেন, এবং ইউনুসের পরিচয় কিন্তু তিনি ফর্মার চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, যেটা প্রধানমন্ত্রী মর্যাদার, এই পরিচয় কোথাও দিচ্ছেন না। তিনি পরিচয় দিচ্ছেন যে নোবেল পিস প্রাইজ লরেট প্রফেসর। এর মানে প্রধান উপদেষ্টার চাইতেও বড় রাষ্ট্রপতি তিনি সামনে হবেন। এই জন্য ফর্মার বা এক্স চিফ অ্যাডভাইজার এই পরিচয় তার কাছে মুখ্য নয়, এটাও সিগনিফিকেন্ট। এরপরে মানে এই যে গভর্নমেন্ট অফিসারদের সাথে আলোচনা করছে, নোবেল পিস প্রাইজ লরেট প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যাটেন্ডেড দি মাইলস্টোন 50th বোর্ড মিটিং অফ দি গ্রামীণ ক্রেডিট অ্যাসোসিয়েট ফাউন্ডেশন। এটা ঠিক আছে, তাও এখানে সরকারের ব্যাপক প্যাট্রোনাইজেশন পাচ্ছেন। এবং ইউনুসকে ঘিরে আমরা যে আয়োজন দেখছি, ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের লোকজন তাকে যেভাবে রিসিভ করছে এয়ারপোর্টে, বিভিন্ন প্রোগ্রামে, এটা ভিনদেশী রাষ্ট্রপতিকে করা হয়। রাষ্ট্রপতি টাইপের ট্রিটমেন্ট ফ্রান্সে পাচ্ছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। প্রফেসর ইউনুসের ব্যক্তিগত সফলতা তো আছেই, তার একটা আলাদা নোবেল পিস লরেট হিসাবে আলাদা একটা অবস্থান, বা ফ্রান্স সরকারের সাথে পুরো ইউরোপের সাথে তার একটা কানেক্টিভিটি আছে। ইউরোপ নোবেল প্রাইজ দেয় তো এই কারণে, এটা ঠিক আছে, কিন্তু তারপরও তার যে লেভেল, তার যে মাকাম, তার যে হাল আমরা দেখতে পাচ্ছি, এটা স্টেট স্পন্সর, এগুলো চলছে। তো দর্শক, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই হাইপ তৈরির সাথে সাথে, এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ব্যালেন্স করা দরকার, এই প্রয়োজনীয়তার সামনে আসার সাথে সাথে চুপ্পুকে দূরে সরিয়ে ইউনুসকে কাছে টানার চেষ্টা করছে এবং ইউনুসকে স্ট্রেনথেন করছে, ইউনুসকে গ্লোরিফাই করছে বিএনপি সরকার। বিএনপি ইউনুসকে শক্তিশালী করে তাকে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? মূলত আজকে একটি প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিতে চাই। প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে। শাহাবুদ্দিন চুপ্পু আপনারা জানেন, তিনি চিকিৎসা করার জন্য, নিজের শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা এইটা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য লন্ডনে গেছেন। বিএনপি সরকার তাকে পুরা রাষ্ট্রীয় খরচে তাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তার ফিরে আসার কথা ছিল 18ই মে। আজ এই ভিডিও আমি যখন করছি তখন 30শে মে, 12 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি এই রাষ্ট্রপতি যেদিন চলে গেল তার পরের দিন একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি একটি শিরোনাম করেছিলাম। শিরোনাম দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আগেই এভাবে বলা কি ঠিক? তিনি তো ফিরে আসতেও পারেন, যেহেতু বিএনপি তাকে এখন পুরোদমে সাপোর্ট করছে, তাহলে তিনি ফিরে আসবেন, এটাই তো স্বাভাবিক। আমি সেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পালিয়ে গেলেন কিনা সেটি জানার জন্য আমাদেরকে 18ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমাদের বলার সুযোগ এসেছে, এখন আমরা কথা বলতেই পারি, প্রশ্ন করতেই পারি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি আর ফিরে আসবেন? উত্তর হচ্ছে না, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে তিনি তো আর ফিরে আসবেন না, তাহলে তিনি এই যে এত সুন্দরভাবে গোছগাছ করে তার সব কিছু সাথে নিয়ে রাষ্ট্রীয় খরচে তিনি যে চলে গেলেন, এটা কি এমনি এমনি হয়েছে, নাকি এখানে বড় একটা ডিলিংসের মাধ্যমে এটা সংগঠিত হয়েছে? কোনটা? এই প্রশ্ন আসা স্বাভাবিক না? এই প্রশ্ন আমাদেরকে উত্থাপন করতে হবে। আমরা জানি 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত অপরাধীরা, যারা ওই সময়ে ছাত্র জনতাকে হত্যার সাথে সরাসরি অংশগ্রহণ করেছিল, মিরপুর, যাত্রাবাড়ি, শনি রাখরা, মোহাম্মদপুর, এই সমস্ত এলাকায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা অস্ত্র হাতে সরাসরি ছাত্রদের বুকে গুলি করেছিল, সেই তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, শুধু ঢাকা ক্যান্টনমেন্টে নয়, বিভিন্ন ক্যান্টনমেন্টে। সেনাবাহিনীর ISPR থেকে একটি তথ্য আমাদের জানানো হয়েছিল, সেখানে মোট 626 জন পলাতক ছিলেন, আশ্রয় ছিলেন। এই 626 জনের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। সবাইকে নিরাপদে নির্বিঘ্নে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এটা কি এমনি এমনি হয়েছিল? এমনি এমনি হয় নাই। প্রত্যেকটি ব্যক্তিকে পার করে দেওয়ার পিছনে বিরাট অঙ্কের ডিলিংস ছিল, বিশাল হিউজ অ্যামাউন্ট ছিল। তার সর্বশেষ নজির আমরা খোদ রাষ্ট্রীয়ভাবে একজন ফ্যাসিবাদের আইকনকে আমরা রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে পালিয়ে যেতে দেখলাম। তিনি চলে গেছেন, আর আসবেন না। আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপি ক্ষমতায় আসার পরে এই শাহাবুদ্দিন চুপ্পু একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমার কোনো কথাই রাখতো না, আমাকে অনেকটা গৃহবন্দী করে রেখেছিল। আমি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, আমার বিদেশ যাত্রাও আটকে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন আপনারা, আসলে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক কাজটি করেছিল, কারণ তারা জানতেন তাদের ভিতরে সবাই নয়, 2-1 দেশপ্রেমিক ছিল, দেশের মানুষের কথা তারা চিন্তা করেছে। এই চিন্তা করেই তারা জানতো যে এই চুপ্পু, তাকে যদি যেতে দেওয়া হয় সে আর ফিরে আসবে না, যার কারণে ওই সময় তার অনুমোদন দেওয়া হয়নি। এমনকি এই সম্ভাবনাও ছিল যে তিনি এখান থেকে বাইরে গিয়ে তার যে চেলাপেলা চামুন্ডা আছে তাদের সাথে সলা পরামর্শ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে
অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে নতুন আরেকটা প্রতিবিপ্লব করার চেষ্টা করবেন, বা একটা বিশৃঙ্খলা নতুন করে তৈরি করার চেষ্টা করবেন। সেটাই তিনি করতেন যদি যেতে দেওয়া হতো। এটা ইউনূস সরকার জানতো, জানার কারণে তাকে যেতে দেয়নি। কিন্তু বিএনপি যেহেতু বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জয়লাভ করেছে, সুতরাং তারা তো এখন যা কিছু করবে সব কিছু জায়েজ। সুতরাং বিএনপি এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিরাট একটা ডিলিংসের মাধ্যমে, কত ডিলিংস হয়েছে কি পরিমাণ সেটা আমরা বলতে পারবো না, কারণ এটা অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা খুঁজে বের করবে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটি মনে হচ্ছে, এখানে বিরাট একটা রফা দফার মাধ্যমে এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অনেকটা বলা চলে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। কিসের পুরস্কার? ওই যে প্রথম সংসদ অধিবেশনে অনেকটা গর্ব করে তারা বলল যে আমরা শেখ হাসিনার রাষ্ট্রপতিকে দিয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, খালেদা জিয়াকে দেশনেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী গিয়ে তাকে দিয়ে প্রশংসা করিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। ওই সময় তার সাথে এই ডিলিংসটা হয়েছিল যে আপনি এই কথাগুলো বলেন, লিখে দিচ্ছি আমরা, আপনি এগুলো সংসদে দাঁড়িয়ে জাস্ট শুধু চোখ বুঝে পড়বেন, মুখস্থ বলে যাবেন। বিনিময়ে কয়েকদিন পরে যখন এদেশের জনগণ একটু ঘুমিয়ে যাবে, বাংলাদেশের জনগণ কিন্তু ঘুমিয়ে যায়, তাদের প্রচণ্ড ঘুমের অভ্যাস, কিচ্ছু মনে থাকে না তাদের। এমনকি দুদিন আগে যে ঘটনা ঘটেছে দুদিন পরেই তারা বেমালুম ওইটা ভুলে যায়। দুদিন আগে যে ব্যক্তি পশ্চাৎ দেশে আমাদের লাথি মেরেছে, দুদিন পরেই সে যদি একটা আইসক্রিম আমাদের হাতে ধরিয়ে দেয়, আমরা সেটাও ভুলে যাই। এই হচ্ছে আমরা একটা জাতি। সুতরাং ওইটাই বলা হয়েছিল যে দুদিন পরে এই বাঙালিরা সব কিছু যখন ভুলে যাবে, তখন আমরা আপনাকে আরামসে সমস্ত রাষ্ট্রীয় খরচে বাইরে পাঠিয়ে দেব। সেটাই করা হয়েছে। তিনি চলে গেছেন, যাওয়ার কয়েকদিন পরেই আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, যে অসুস্থতার কথা বলে চিকিৎসা নিতে গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি চিকিৎসা নিতে গিয়ে লন্ডনে বসে শপিং করছেন বিভিন্ন শপিং মলে। তাহলে তিনি কত বড় অসুস্থ হয়েছেন চিন্তা করতে পেরেছেন? এখন কথা হচ্ছে তিনি আর আসবেন না। তার এই শূন্য স্থান পূরণ করার জন্য খুব তাড়াতাড়ি বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের যিনি স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপরে পরবর্তী সংসদ অধিবেশনেই দেখবেন নতুন আরেকজন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে এবং নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে। এখন এটা কে হবে সেই বিষয়ে যথেষ্ট জল্পনা কল্পনা আছে। কে হতে পারেন, বিএনপির পছন্দের কে আছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি নাম শোনা গিয়েছিল, আগেই একটু আলাপ আলোচনায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদও আসতে পারেন, আবার মোশাররফ হোসেনের নাম শোনা গেছে। যাই হোক, যেই হোক, নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে, এটি হচ্ছে চূড়ান্ত কথা। এবং এটার জন্য আগামী সংসদ অধিবেশন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ, তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেটটা আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো, মানে আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, মানে যাদেরকে আপনি জনগণ এমপি হিসেবে নির্বাচিত করে নাই, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করে নাই, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। এবং এই ধরনের লোকেরা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা এখন বলে বেড়াচ্ছে। তো এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কী। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বাজেট এবার গত অর্থ বছরে, মানে যেই অর্থ বছরে আমরা এখন আছি আর কি, ছিল মোট হচ্ছে 42,000 থেকে 43,000 কোটি টাকার মতো, এবং বিগত অর্থ বছরে ছিল এটা প্রায় 50,000 কোটি টাকার মতো, 45,000 কোটি টাকার মতো। তো এই অর্থের মধ্যে একটা অংশ স্থানীয় সরকার বিভাগের একটা অংশ আছে বিশেষ বরাদ্দ, মানে এটা হচ্ছে বিশেষ বরাদ্দ। এটা যে কোনো স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সচিব, প্রতিমন্ত্রী, তারা যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যে কোনো জায়গায় বরাদ্দ দিতে পারেন। প্রয়োজন যদি তিনি অনুভব করেন যে এখানে এটা প্রয়োজন আছে বা কোনো প্রজেক্টের জন্য, সেটা বরাদ্দ দিতে পারেন। এর বাইরে তো সাধারণ বরাদ্দ আছেই। সাধারণ বরাদ্দটা সাধারণত প্রপোর্শনেটলি হচ্ছে ঠিক হয়ে থাকে। যেমন সাপোজ কুমিল্লা একটা জেলা,
ফেনী একটা জেলা, কিন্তু কুমিল্লা জেলাতে উপজেলার পরিমাণ ফেনীর থেকে অনেক বেশি। তো কয়টা উপজেলা আছে, জনসংখ্যা কত, ভোটার সংখ্যা কত, সেটা বিবেচনায় যদি 10 কোটি টাকা থাকে তাহলে 7 কোটি টাকা কুমিল্লা, 3 কোটি টাকা ফেনীতে আসবে। এভাবে হচ্ছে সাধারণ বরাদ্দটা প্রপোর্শনেট রেশিও অনুযায়ী হচ্ছে বিভক্ত করা হয়। এবং এই সাধারণ বরাদ্দটা বরাদ্দের 5টা খাত টোটাল। এর মধ্যে একটা হচ্ছে জেলা পরিষদ, একটা পৌরসভা, একটা উপজেলা পরিষদ, একটা ইউনিয়ন পরিষদ, একটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। তো এই 5 খাতে হচ্ছে চলে যায় আর কি। তো এটা হচ্ছে সাধারণ বরাদ্দ। এটা প্রতি বছরই নির্দিষ্ট বরাদ্দ থাকে, সেটা 4টা ধাপে আর কি, 3 মাস করে 4 কোয়ার্টারে এই টাকাটা অবমুক্ত করা হয়। এবং পরবর্তী জেলা পরিষদের যিনি প্রশাসক থাকেন, অন্তর্বর্তী সরকার সময় ছিলেন ডিসি পদাধিকার বলে, এখন তো প্রশাসক বিএনপি নিয়োগ দিয়েছে, অন্যান্য সময় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান থাকেন। তার সভাপতিত্বে একটা কমিটি আসলে নির্ধারণ করে যে খরচটা কীভাবে করা হবে, এই যে বরাদ্দটা আসলে এটা কীভাবে খরচ করা হবে এটা তারা বসে নির্ধারণ করেন, এবং তারা সেটা পরবর্তীতে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের জন্য আবার মন্ত্রণালয়ে পাঠান, মন্ত্রণালয় সেটা অনুমোদন দেয়। তো এই ক্ষেত্রে যেটা উনি বলছেন, প্রথমত উনি একেবারেই কাঁচা একটা মিথ্যা কথা বলছেন, সেটা হচ্ছে রাজস্ব খাত থেকে কারো এলাকায় কোনো ধরনের বরাদ্দ নিয়ে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। রাজস্ব খাতের নিজস্ব একটা বছরের শুরুতেই জেলা পরিষদ ঠিক করে নেয় সে কোথায় কতটুকু খরচ করবে, এবং কিছুটা হয়তো বাজেট থাকে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন বা প্রশাসক আছেন এখন, তার সে ইচ্ছা মতো সে কোথায় খরচ করবে সেটার জন্য হয়তো কিছুটা থাকে, সেখান থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা না রাজস্ব খাত না, এটা মূলত এডিপির যে বিশেষ বরাদ্দ থাকে সেই বিশেষ বরাদ্দের কথা উনি বলেছেন। তো উনি এটাকে রাজস্ব খাতের সাথে গুলিয়ে ফেলেছেন। এবং এই বিশেষ বরাদ্দটা দেওয়া হয়েছে, এই বিশেষ বরাদ্দটা প্রায় 5টা খাতে। আমার যতদূর নলেজ আছে যে 1,125 কোটি অথবা 100 কোটি থেকে 125 কোটি খাত ভেদে ভিন্ন হয়। এটা এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়ার এখতিয়ারটা মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা হচ্ছে উপদেষ্টা যেই থাকেন দায়িত্বে, তার হাতে থাকে, সেটা বরাদ্দ দিতে পারে। এবং আমি যখন দায়িত্বে ছিলাম স্বাভাবিকভাবেই আমি সারা দেশেই এই বরাদ্দটা সাধারণত অন রিকোয়েস্ট দেওয়া হয়। এটার প্র্যাকটিস হচ্ছে অন রিকোয়েস্ট। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আসে, অনেক সময় আপনারা অনেক অ্যাপ্লিকেশন করেন যে আমাদের বাড়ির পাশে বা গ্রামে এই রাস্তাটা করাটা খুব প্রয়োজন, মানে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ওই অ্যাপ্লিকেশনটা উপজেলা পরিষদে আপনারা দিয়ে থাকেন, মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে দিয়ে থাকেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর কিংবা উপজেলা পরিষদের যে উপজেলা চেয়ারম্যান থাকেন কিংবা উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসক থাকেন, তাদের স্বাক্ষরে এটা হচ্ছে মন্ত্রণালয়ের কাছে আসে। তো মন্ত্রণালয় এই অ্যাপ্লিকেশনগুলো একসাথে আর্কাইভ করে, একসাথে এটা তালিকা করা থাকে, এবং ওই আর্কাইভটা থেকে উপদেষ্টা বা মন্ত্রী ওই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হচ্ছে বরাদ্দ দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে সাপোজ যে বরাদ্দ দেওয়া হচ্ছে এক জেলা থেকে বা এক উপজেলা থেকে কোনো অ্যাপ্লিকেশনই আসলো না, তো সেটাকে বরাদ্দ দেওয়া হবে না, সেখানেও একটা বরাদ্দ দিয়ে দেওয়া হয় যে 50 লাখ টাকা এই উপজেলায় বা এই জেলায় 5 কোটি টাকা। তো সেটা বরাদ্দ দেওয়ার মানেই শেষ না, এটা বরাদ্দ দেওয়ার পরেও ওই উপজেলা বা জেলা পরিষদের যিনি প্রশাসক বা চেয়ারম্যান আছেন তার নেতৃত্বে একটা কমিটি থাকে, ওই কমিটি বসে ঠিক করে, বা তাদের কাছেও তো অনেক অ্যাপ্লিকেশন জমা থাকে, ওই কমিটি বসে ঠিক করে যে এই টাকাটা বিশেষ বরাদ্দ এসেছে, এই টাকাটা কোন কোন খাতে এবার খরচ করা হবে। তো কুমিল্লাতেও এরকম বরাদ্দ দেওয়া হয়েছে, সারা দেশেই বিভিন্ন জেলাতে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সেই বরাদ্দটা ওই সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ছিলেন, ডিসিরা ছিলেন তখন, তারা বৈঠক করে তারা ঠিক করেছেন যে কোন খাতে তারা কত খরচ করবেন আর কি। তো আমি একটা এক্সাম্পল হিসেবে একটা গভর্নমেন্ট অর্ডার আমি একটু দেখালে একটু ক্লিয়ার হবে যে আসলে এই খরচের বিষয়টা কীভাবে কী হলো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার বিবরণী। সাধারণত যে খরচটা করা হয় সেটা হচ্ছে এই যে মাসিক সভাগুলোতে সিদ্ধান্ত নেওয়া হয়, আর মাসিক সভার জেলা পরিষদের মাসিক সভার সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সময় ডিসিরা যেহেতু প্রশাসক ছিলেন তারা করেছেন, সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান করেন, এখন যেহেতু প্রশাসক আছেন এখন প্রশাসক করেন, প্রতি মাসেই এই মাসিক সভা হয়। তো এই একটা মাসিক সভার কার্যবিবরণী আমি একটু দেখাবো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী, এবং এখানে ডিটেলস আছে যে উপস্থিতি তালিকা কারা কারা ছিলেন, আলোচ্যসূচি কী ছিল। আলোচ্যসূচিতে ছিল চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে, ছোটো ছোটো কাজ থাকে উন্নয়ন প্রকল্প, সেগুলোর বাস্তবায়ন। তো এই যে 2024-25 অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় প্রকল্প বাছাই গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, মানে রাজস্ব তহবিলের আওতায় কী কী প্রকল্প তারা নেবেন এটা নিয়ে বাছাই, এটাও ছিল একটা এই মিটিংয়ের এজেন্ডা। 2024-25 অর্থ বছরের এডিপি বিশেষ বরাদ্দের আওতায় প্রকল্প গ্রহণ সংক্রান্ত বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই যে বিশেষ বরাদ্দের যে টাকাটা সেখানে ছিল, সেই টাকাটা কোন খাতে কোথায় খরচ হবে এটা নিয়ে হচ্ছে এই বৈঠকে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে। তো এখানে কি কোন কোন বিষয়ে খরচ হয়েছে দেখেন, এখানে একটা হচ্ছে সোলার লাইট স্থাপনের জন্য খরচ হয়েছে 1,14,00,000 টাকা খরচ হওয়ার, মানে এই বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। তাদেরকে মনে করেন কুমিল্লা জেলা পরিষদকে দেওয়া হলো সাপোজ 1 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা এখান থেকে 10 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে 1,14,00,000 টাকা তারা সোলার লাইট স্থাপনের পেছনে ব্যয় করবেন, এটা ই টেন্ডারের মাধ্যমে তারা টেন্ডার করবেন, মানে এই মিটিংয়ে শুধু সিদ্ধান্ত হয়েছে, এই মিটিংয়ের পর তারা এটা টেন্ডার করেছেন। তারপরে কর্মহীন অসহায় ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 26 লক্ষ টাকা, অসহায় কর্মহীন ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 62 লক্ষ টাকা, 104টি বিদ্যালয় এবং 14টি কলেজে
হয়তো কিছু আসবাবপত্র দিয়েছে, সেটা 23 লক্ষ টাকা, এরকম হচ্ছে এই যে প্রত্যেকটা খাত এবং কোন খাতে কত টাকা বরাদ্দ, এইটা এখানে পুরো তালিকাটা আছে। এই যে এখানে দেবিদ্বার পৌরসভার আছে, কুমিল্লা সদর ইউনিয়নের আছে, এখানে আরও বিভিন্ন ওই জায়গার আছে। এখানে এই যে সিটি কর্পোরেশনেও কোন খাতে কত খরচ হচ্ছে সেটা আছে। এই যে সিটি কর্পোরেশন বিভিন্ন মসজিদে বরাদ্দ, তারা এখানে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই অর্থের একটা অংশ বিভিন্ন মসজিদে বরাদ্দ দিবেন। এই যে মদিনা মসজিদ কুমিল্লা 8 নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন 5 লক্ষ টাকা। এবং মসজিদে যে বরাদ্দটা যাচ্ছে সেটাও কিন্তু এই টেন্ডারিং প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটা সম্পূর্ণ পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। এই টাকা আপনি কাউকে ক্যাশ হাতে দিতে পারবেন না। ক্যাশ মানে এই টাকাটা আপনাকে পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। যেই সাধারণত যেই প্রক্রিয়া টেন্ডার নিতে হয়, টেন্ডার নিয়ে সেখানে কাজ করে দিতে পারে জেলা পরিষদ। এবং পিএসসিও করা যায়। পিএসসিটা এটার ক্ষেত্রে হয়তো একটা নীতিমালা আছে যে 50%-এর বেশি পিএসসি করতে পারবে না, 50% প্রজেক্ট করতে হবে আর কি। তো এটা হচ্ছে এই যে কুমিল্লা আদর্শ সদরের বিভিন্ন মসজিদে বরাদ্দ, এই যে অধিকাংশই এখানে মসজিদে বরাদ্দ। তো এটা হচ্ছে একটা পেপার। তো এরকম আমার কাছে অনেকগুলো আছে। এই যে এখানে অনেকগুলোই আছে, প্রায় যে কুমিল্লাতে যা যা গেছে প্রায় অলমোস্ট, কুমিল্লার বাইরে হয়তো কয়েকটা থাকতে পারে। এই যে এটা হচ্ছে জুন মাসের কোথায় কোথায় কী খরচ করবে। এই যে 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভায় খাতভিত্তিক গৃহীত প্রকল্প তালিকা। আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসেটা দেখালাম, আবার জুন মাসেটা দেখাচ্ছি। এই যে জুন মাসে কোথায় কোথায় খরচ হয়েছে দেখেন। একটা মসজিদ সংস্কারের দাউদকান্দিতে 2 লাখ টাকা বরাদ্দ, 1.5 লাখ টাকা বরাদ্দ। এবং এই যে টেন্ডারের মাধ্যমে কিছু খরচ হয়েছে প্রকল্প কমিটির মাধ্যমে। এই যে এখানে নাঙ্গলকোট আছে, 14 গ্রাম আছে, হোমনা আছে, সদর দক্ষিণ উপজেলা আছে, বুড়িচং আছে, তিতাস সিটি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। আবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।